চলো সমরেশ মজুমদারের সাত কাহনের 13তম পর্ব শুরু করা যাক। অমরনাথ হতভম্ব। সন্ন্যাসীর বয়স অনুমান করা সম্ভব নয়, তবে তার দীর্ঘ দেহের গৌরবর্ণ ত্বক যেরকম কুঁচকে গিয়েছে তাতে 80-র কাছাকাছি হয় সম্ভবত। মাথায় জটা প্রায় সাদা, দাড়িতে লাল ছাপ লেগেছে সাদার গায়ে। সন্ন্যাসী জিজ্ঞাসা করলেন, কত বছর বয়সে এই চাকরিতে যোগ দিয়েছো তুমি? অমরনাথ জবাব না দিয়ে পারলেন না। অল্প বয়সে। এখন বলুন, কি করতে পারি আপনার জন্য? রাত অনেক হয়েছে, তোমার জানতে নিশ্চয় কৌতূহল হচ্ছে আমি কি বলতে এসেছি। স্বাভাবিক, আমি যা বলবো তার আগে আমার কয়েকটা তথ্য জানা দরকার। তুমি কি তোমার মাতুলালয়ে বড় হয়েছো? সন্ন্যাসী অমরনাথের মুখের দিকে তাকালেন। হ্যাঁ, সেখান থেকেই আমি স্কুলে পড়েছি। তোমার পিতা? আমি আমার জন্মের আগে দুর্ঘটনায় মারা গিয়েছেন। কী রকম দুর্ঘটনা? নৌকাডুবি। তোমার পিত্রালয়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই? না। কিন্তু আপনি এইসব তথ্য জানতে চাইছেন কেন? প্রয়োজন আছে। সন্ন্যাসী হাসলেন। এটি কে? আমার মেয়ে। অমরনাথ বুঝতে পারছিলেন না যে তিনি সন্ন্যাসীর ব্যক্তিত্বের কাছে পরাস্ত হচ্ছেন। মানুষটির দৃষ্টিতে এমন সম্ভাবনীয় শক্তি রয়েছে যে তিনি ওর আদেশ পালন করতে বাধ্য হচ্ছেন। অমরনাথ ঘাড় ঘুরিয়ে অঞ্জলি এবং দীপাকে দেখালেন। তোমার সংসারে এখন কজন মানুষ? 6 জন। আমার 2টি পুত্র সন্তান, এরা আর আমার মা। তোমরা কি সুখে দিন যাপন করছো? অমরনাথ উত্তর দিলেন, না, আজ দুপুরের পর থেকে ঈশ্বর তার জীবন থেকে সমস্ত সুখ কেড়ে নিয়েছে। দিন যাপন করতে হয় বলেই করা। সন্ন্যাসী বললেন, তুমি আমার প্রশ্ন উত্তর দাও। গৃহ মানুষের জীবন কি সুখে বাঁধা থাকে না। তবু গৃহী পার্থিব সুখের চেষ্টা করে। তুমি করেছো? নিশ্চয় করেছিলাম। পাওনি, ব্যর্থ হয়েছি। হঠাৎ দীপা জিজ্ঞাসা করলো, আপনি কি চান? সন্ন্যাসী হাসলেন। উত্তরটা তোমার ঠাকুমা থাকলে দিতে ভালো লাগতো। তিনি এখন পূজা করছেন। পুজো? তিনি কি দীক্ষা নিয়েছেন? হ্যাঁ। দীপা উত্তরটা দেওয়ার মাত্র অঞ্জলি ফিসফিস করে বলল, দেখ, ঠাকুমার বোধ হয় পুজো হয়ে গিয়েছে। হলে ওকে এখানে ডেকে আনো। দীপা একটু জেদ দেখিয়ে বলল, দাঁড়াও, আগে শুনি ওর কথা। সন্ন্যাসী দীপার দিকে তাকালেন। তুমি ছাত্রী? হ্যাঁ, আমি কলেজে পড়ি। অনেক পড়াশোনা হবে তোমার। অঞ্জলি এতক্ষণ উসখুস করছিল, এবার সুযোগ পেয়ে বলে ফেলল, দেখুন তো, ইনি আবার জেদ ধরেছেন জলপাইগুড়ি কলেজে পড়তে যাবেন না। জেদ? না পড়ার জন্য জেদ? কেন? নিজের স্বভাবের উল্টো আচরণ করছো কেন? আমার কি স্বভাব তা আপনি জানেন? দীপা জিজ্ঞাসা করলো। তোমাদের বংশে কি কোনো মেয়ে কলেজে ভর্তি হয়েছে? প্রশ্নটা উত্তর দিলেন অমরনাথ। না, ও প্রথম। অবশ্যই। অবশ্য কি? দীপা আমাদের মেয়ের চেয়ে আপন। জন্মমাত্র ওকে আমরা সন্তানের মতো লালন করেছি। আমার শালিকা ওকে জন্ম দিয়েই মারা গিয়েছিল। সেই দিন থেকেই, যদিও রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমরা মনে করি হৃদয়ের সম্পর্কে রক্তের চেয়ে মূল্যবান। সন্ন্যাসী দীপার মুখের দিকে আবার তাকালেন। পড়াশোনা তোমাকে করতেই হবে মা। ওটা থেকে তোমার নিষ্কৃত নেই। কিন্তু একটা কথা, অন্তত 30 বছর না হলে বিবাহ করো না। বাঙালি মেয়েদের পক্ষে বয়সটা যদিও খুব বেশি, তবুও 30 পর্যন্ত অপেক্ষা করা উচিত। অঞ্জলি কৌতূহল দমন করতে পারল না। কেন? শুনতে খারাপ লাগবে, কিন্তু মেয়ের কপালে বৈধব্য লেখা আছে। যদি অল্প বয়সে বিবাহ হয়, এছাড়া মেয়েটি নিজের ভাগ্য নিজে গড়ে নেবে। অঞ্জলি জিজ্ঞাসা করলো, আপনি হাত দেখতে পারেন? সন্ন্যাসী শব্দে হেসে উঠলেন। না মা, ওসব বিদ্যা আমার জানা নেই। তবে গুরুর আশীর্বাদে কখনো কখনো কারোর মুখের দিকে তাকালে কেউ যেন কানে কানে আমাকে তার সম্পর্কে কিছু বলে যায়। দীপা হেসে ফেলল। এই বাড়িতে আমার আগে বুঝি আপনি এখানকার কারোর সঙ্গে আমাদের বিষয়ে আলোচনা করেছেন? সন্ন্যাসী অবাক হলেন। মানে? দীপা বললে, আপনি যেসব কথা বলছেন তা এখানকারই সবাই জানেন। সন্ন্যাসীর মুখ গম্ভীর হয়ে গেল। কারোর সঙ্গে এই বিষয়ে আলোচনা করার সৌভাগ্য আমার হয়নি। তাছাড়া তোমার ভবিষ্যতে কী ঘটবে তা সবাই জানবে কি করে? আপনি যা ভবিষ্যতে হবে বলেছেন তা অতীতে ঘটে গিয়েছে। সন্ন্যাসী অবাক হয়ে গেলেন। অমরনাথ চুপচাপ শুনছিলেন। দীপাকে তার বেশ বাচাল বলে মনে হচ্ছিল। অনর্থক কথা বাড়াচ্ছে সে। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি বলেছিলেন আমার সঙ্গে আপনার কিছু কথা আছে। সেটা যদি শেষ করেন তাহলে ভালো হয়।
রাত বাড়ছে, আমি খুব ক্লান্ত। সন্ন্যাসী বললেন, এ সময় এসছি বলে আমি দুঃখিত। বেশ, আমার কথা শেষ করি। এই সময় অঞ্জলি মুখ ঘুরিয়ে দেখলো মনোরমা আসছেন। সে বলল, মা এসে গিয়েছে। আসুন মা। সন্ন্যাসী মুখ খুলতে গিয়েও থেমে গেলেন। তার চোখে এখন অঞ্জলির পাশে, দরজার দিকে। মনোরমা ধীরে ধীরে সেখানে এসে দাঁড়ালেন। মনোরমা সন্ন্যাসীকে দেখলেন। এত রাতে একজন সন্ন্যাসী কখনো কারো বাড়িতে আসে বলে তিনি শোনেননি। অমরনাথ বললেন, ইনিই আমার মা। হ্যাঁ, ওর চেহারায় সামান্য পরিবর্তন হয়েছে। সন্ন্যাসী মৃদু স্বরে বলতেই মনোরমা চমকে উঠলেন। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। দু চোখ অন্ধকার দেখলেন তিনি। তার সমস্ত চেতনার লোপ পেয়ে গেল। শেষবার চেষ্টা করলেন দরজা আঁকড়ে ধরতে। সন্ন্যাসী বলে উঠলেন, ওকে ধরো। তার গলার স্বর এত উচ্চগ্রামে ছিল যে অঞ্জলি চমকে গিয়ে শাশুড়িকে পড়ে যেতে থেকে দু হাতে জড়িয়ে ধরল। অমরনাথ ছুটে এলেন। তিনিও মনোরমাকে আর এক পাশে ধরলেন। সন্ন্যাসী বললেন, ওকে এখানে শুইয়ে দাও। মনোরমা খাটের ওপর শুইয়ে দেওয়া হলো। ঘরের কেউ মনোরমার এই আকস্মিক পরিবর্তন কারণ বুঝতে পারছিল না। অঞ্জলি দ্রুত পাখা নিয়ে এসে বাতাস করা শুরু করলো। অমরনাথ মনোরমার ওপর ঈষৎ বুকে ডাকতে লাগলেন, মা, মা, তোমার কি হয়েছে? অঞ্জলি বলল, তুমি ডাক্তারবাবুকে খবর দাও। সন্ন্যাসী বললেন, মুখে একটু জল দাও, ডাক্তারের প্রয়োজন হবে না। দীপা এতক্ষণ চুপচাপ সব লক্ষ্য করছিল। সন্ন্যাসীর উপদেশ শেষ হওয়া মাত্র সে জিজ্ঞাসা করলো, আপনাকে দেখা মাত্র ঠাকুরমার এমন হলো কেন? সন্ন্যাসী গম্ভীর মুখে বললেন, এ থেকে প্রমাণিত হলো মনের সঙ্গে শরীরের সম্পর্ক রয়েছে। আমার ভাবতেই ভালো লাগছে তোমার ঠাকুরমার মনের কোনো পরিবর্তন হয়নি। এই সময় মনোরমা চোখ মেললেন। অঞ্জলি বুকে পড়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মনোরমা জবাব দিলেন, না। তার নিঃশ্বাস দ্রুত পড়ছিল। অঞ্জলি আবার হাওয়া করতে চাইলে তিনি নিষেধ করলেন, থাক। তারপর চোখ বন্ধ করলেন। ঘরের কেউ কোনো কথা বলছিল না। মিনিট খানেক চুপচাপ শুয়ে থাকার পর মনোরমা উঠে বসলো। অঞ্জলির আপত্তি সত্ত্বেও তার চোখ এবার সন্ন্যাসীর দিকে। সন্ন্যাসীও চোখ ফেরাচ্ছিল না। মনোরমা বেশ রুগ্ন গলায় জিজ্ঞাসা করলেন, আপনি কে? আমাকে দেখে যা মনে হয় আমি তাই। তাহলে এখানে এসছেন কেন? তুমি অসুস্থ? কথা বললে আরও উত্তেজিত হয়ে পড়বে। সেটা আমি বুঝবো কেন এসছেন। সন্ন্যাসীরও সংসারের প্রতি কিছু দায় থাকে। সেই দায় মেটানোর প্রয়োজন হয় 50 বছর সাধনার পর। তবে আমার আসার জন্য কারো কোনো ক্ষতি হোক আমি চাই না। মনোরমা বেশ কিছুক্ষণ চুপচাপ সন্ন্যাসীকে দেখলেন। তারপর অঞ্জলির দিকে তাকিয়ে বললেন, তোমরা সবাই এই ঘরে থেকে যাও তো, আমি একা ওর সঙ্গে কথা বলতে চাই। আমি ডাকলে এ ঘরে এসো। অঞ্জলি অমরনাথের দিকে তাকালে তিনি ইশারা করলেন আদেশ মান্য করতে। যদিও তার এই রহস্যময় ব্যাপারে কৌতূহল বেড়ে যাচ্ছিল। অঞ্জলি দীপাকে ডাকলেন ঘর থেকে চলে আসবার জন্য। ওরা সবাই চলে গেলে মনোরমা জিজ্ঞাসা করলেন, না, আমার ভুল হতে পারে না। আপনার প্রকৃত পরিচয় জানতে চাই, বলুন। সন্ন্যাসী বললেন, প্রথমে বলে রাখি, তুমি খেয়াল রাখবে যে হিন্দু ঘরের বিধবা হিসাবে তোমার যা করণীয় তা থেকে সরে আসার কোনো কারণ ঘটেনি। কোনো গৃহী যখন সন্ন্যাসী জীবন যাপন করেন তখন সংসারী মানুষের কাছে তিনি মৃত হয়ে যায়। মনোরমা, তোমার অনুমান অভ্রান্ত। নৌকোডুবিতে আমার শারীরিক মৃত্যু ঘটেনি। আমাকে ঠিকই দেখেছ। নদীতে ডুবে যাওয়ার পর কোথায় ভেসে উঠেছিলাম। কোনো সাধুর প্রভাবে পড়ে আমি হিমালয়ে গেলাম। সেসব কথা এখন অবাস্তব। নৌকাডুবিতে আমার সাংসারিক অস্তিত্বের মৃত্যু ঘটেছে এবং সেই কারণেই তোমার এই বৈধ জীবনে ধর্মমতে সঙ্গত। মনোরমা থরথর করে কেঁপে উঠলেন। তারপর দু হাতে মুখ ঢেকে ডুবিয়ে উঠলেন। তার কান্নার শব্দ সম্ভবত ভেতর ঘরে যাচ্ছিল এবং আচমকা তিনি হাত সরিয়ে ভেজা চোখে বলে উঠলেন, বিশ্বাস করি না। আমার বাবা সব জায়গায় খবর নিয়েছিলেন। আমি যাকে বিয়ে করেছিলাম তিনি অনেক দিন আগে ঈশ্বরের পায়ে চলে গিয়েছে। বেশ তো, আমি তোমাকে কিছুই বিশ্বাস করতে বলিনি। তোমাকে নিজে থেকে কোনো কাহিনী শোনাইনি। আমার গলার স্বর শোনা মাত্র তুমি চৈতন্য হারালে। এই সময় ভেতর থেকে অমরনাথের গলা পাওয়া গেল। মা, কি হয়েছে? কাঁদছো কেন? মনোরমা জবাব দিলেন না। সন্ন্যাসী বললেন, তোমার ছেলেকে এখানে আসতে বলো। মনোরমা দ্রুত মাথা নাড়ালেন, না, আপনি বুজরুক। আপনাকে আমি চিনি না। সন্ন্যাসী মাথা নাড়ালেন, বুজরুক নয়। চিনতে চাইছো না, সেটা তোমার ইচ্ছে। 50 বছর পর সন্ন্যাসীকে একদিনের জন্য তার গৃহে ফিরে আসতে হয়।
এসব কথা আমি শুনতে চাই না। মনোরমা উঠে দাঁড়ালেন। তারপর গম্ভীর ভঙ্গিতে ঘর থেকে বেরিয়ে ভেতরে ঘরে পা দিতেই অমরনাথ মুখোমুখি হলেন। অমরনাথ অত্যন্ত বিস্মিত। আজ পর্যন্ত তিনি মায়ের এই চেহারা দেখেনি। ইতস্তত না করেই তিনি প্রশ্ন করলেন, কি হয়েছে তোমার? কাঁদছিলে কেন? খারাপ কিছু বলেছে নাকি? মনোরমা নিঃশব্দে মাথা নেড়ে না বললেন, আমি কিছুই বুঝতে পারছি না। ঠিক আছে, দেখছি। অমরনাথ মনোরমার পাশ কাটিয়ে বাইরের ঘরে এসে হাত জড়ো করলেন। কিছু মনে করবেন না, আপনার আচরণ আমাদের কাছে রহস্যময় ঠেকছে। আপনি বৃদ্ধ এবং সন্ন্যাসী, কিন্তু এর বেশি আমাদের পক্ষে সহ্য করা সম্ভব নয়। তাছাড়া রাত অনেক হয়েছে, এবার আপনি চলে গেলে খুশি হব। সন্ন্যাসী বললেন, আমি এখানে থাকার জন্য আসিনি। পথঘাটে রাত কাটানোর অভিজ্ঞতা আমার আছে। সেই যোশীমঠ থেকে অনেক দূরে তোমাদের ঠিকানা বের করে শেষ পর্যন্ত যে কারণে পৌঁছাতে পেরেছি তা সম্পূর্ণ হলেই আমি চলে যাব। কারণটা তাড়াতাড়ি বলুন। তুমি ঈশ্বরের নামে যে কোনো খাদ্যবস্তু আমাকে দান করো। মানে? অমরনাথ আবার হতভম্ব। তুমি মনোরমার পুত্র, অতএব এই দানের অধিকারী তুমি। কেন আমি আপনাকে দান করতে যাব? আপনি যদি অভুক্ত থাকেন তাহলে আমার স্ত্রীকে বলছি আপনাকে কিছু খাবার দিতে। অঞ্জলি, অঞ্জলি! স্ত্রীকে গলা তুলে ডাকলেন অমরনাথ। অঞ্জলি কাছাকাছি ছিল। ডাক শুনে চটপট চলে এলো। তাকে দেখে অমরনাথ বললেন, কিছু খাবার এনে দাও তো, নাটকটা শেষ হোক। নাটক? সন্ন্যাসী হাসলেন। ঠিকই বলেছ, জীবন থেকে নাটক তৈরি হয়, কিন্তু অনেক সময় জীবন নাটককে ছাপিয়ে যায়। মা, তোমার বাড়িতে কোনো ফল আছে? অঞ্জলি মাথা নাড়ল। না। সন্ন্যাসী জিজ্ঞাসা করলো, অন্ন, ভাত? শুধু ভাত। হ্যাঁ, সকালে রাঁধা কিছুটা হয়েছে। তাই হবে, একটা পাত্রে তার সামান্য কিছু নিয়ে এসো। হঠাৎ অমরনাথ ক্ষিপ্ত হয়ে উঠলেন। দাঁড়াও, আপনি কি করতে চাইছেন? আমার চাওয়াটা খুব সামান্য অমরনাথ। সন্ন্যাস নিয়ে সংসার ত্যাগ করে গেলে কোনো গোষ্ঠীর সন্ন্যাসী যদি 50 বছর জীবিত থাকেন, তাহলে তাকে একদিনের জন্য তার সংসারে ফিরে এসে পুত্র, কন্যা অথবা স্ত্রীর হাতে দান গ্রহণ করতে হয়, নইলে তার সাধনা সম্পূর্ণ হয় না। বলতে পারো নিজের স্বার্থেই আমি তোমাদের কাছে এসেছি। সন্ন্যাসী খুব ধীর গলায় কথাগুলো বলে গেলেন। অমরনাথ দুই চোখ বিস্ফারিত। তার কথা বলার শক্তির লোপ পেয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য। এই সময় অঞ্জলি চিৎকার করে বলে উঠল, আপনি কি বলছেন? আমি সত্যি কথা বলছি মা। না। তীব্র শব্দটি উচ্চারণ করে মনোরমা দরজায় ছুটে এলেন। ওর কথা বিশ্বাস করো না বৌমা, মিথ্যে মিথ্যে, সব বুঝলো কি? সন্ন্যাসী চোখ বন্ধ করলেন। সাদা দাড়ি, গোঁফ সত্ত্বেও তাকে পাথরের মতো দেখাচ্ছিল। অমরনাথ এবার চেতনায় এলেন। আপনি যা বলছেন তা দায়িত্ব নিয়ে বলছেন? দেখো, তোমাদের কাছে আমার অন্য কিছু চাওয়ার নেই, না টাকা পয়সা, না বিষয় সম্পত্তি। মিথ্যাচার করে আমি কি পেতে পারি? এখনই এই রাত্রেই আমি চলে যাব। হয়তো এই জীবনে তোমাদের সঙ্গে আমার আর দেখা হবে না। আমার গোষ্ঠীর নিয়ম পালনের করতেই তোমাদের বিরক্ত করতে এসছি। তোমরা অসংযুক্ত হয়ে না। হঠাৎ অত্যন্ত অসহায় হয়ে পড়লেন অমরনাথ। তিনি বুঝতে পারছিলেন না কি করবে। এই বৃদ্ধ সন্ন্যাসী তার পিতা। যে মানুষটিকে জন্মস্তক মৃত বলে জানেন, তিনি তার সামনে বসে দান চাইছেন। প্রীতি স্নেহের প্রতি তার লোভ ছিল ছেলেবেলা জুড়ে। বন্ধুদের প্রত্যেকের বাবা ছিল, শুধু তার নয়, তার নেই। সেই মানুষটিকে আজ সামনে পেয়ে না মনোরমা স্বীকার করেননি এখনও। বাবার চেহারায় যে বর্ণনা তিনি শুনেছেন তার সঙ্গে সন্ন্যাসীর বয়সের সত্ত্বেও কিছু মিল রয়েছে। তিনি চোখে দেখেননি, কিন্তু চিনতে যদি কেউ পারেন তিনি হলেন মনোরমা। অমরনাথ মায়ের দিকে ঘুরে কাঁপা গলায় বললেন, মা, তুমি বলো, ইনিই আমার বাবা? মনোরমা মুখে আঁচল চাপা দিলেন। অমরনাথ বললেন, মা, তুমি চুপ করে থেকো না। যদি ইনি মিথ্যে কথা বলেন, তাহলে যাতে এই চা বাগান থেকে সশরীরে না বেরোতে পারেন তার ব্যবস্থা আমি করব। মনোরমা অস্পষ্ট বললেন, না। অমরনাথ উত্তেজিত হয়ে জিজ্ঞাসা করলো, তুমি স্পষ্ট বলো মা, এটা সত্যি? মনোরমা সেই অবস্থায় মাথা নাড়লেন। আমি জানি না। তার মুখ থেকে আবার কান্না ছিটকে এলো। এবং এতক্ষণ চুপচাপ দেখে গিয়ে দীপা ঘরের মাঝখানে এগিয়ে এলো। তোমরা একটু চুপ করো। শুনুন, আপনি যে পরিচয় দিচ্ছেন সপক্ষে কোনো প্রমাণ আছে? সন্ন্যাসী মাথা নাড়লেন। না, নেই। ধরো মা, তোমাকে এখান থেকে তুলে যোশীমঠে নিয়ে যাওয়া হলো। সেখানে কেউ কখনো তোমাকে দেখেনি। হঠাৎ যদি কেউ তোমাকে সেখানে বলে যে তুমি কে, প্রমাণ দাও, তাহলে দিতে পারবে? তোমার ঠিকানার নাম যতই বলো, তাতে তো তুমি এই প্রমাণিত হবে না যতক্ষণ না সেটা সত্যসাধ্য পরীক্ষা করতে কেউ এখানে আসে, তাই না?
পরিচিত মানুষ সমাজ থেকে আমরা চলে গেলে পরিচয় প্রমাণ করা বড় শক্ত হয়ে যায়। দীপা সন্ন্যাসীর কথা মন দিয়ে শুনে জিজ্ঞাসা করলো, তাহলে আপনার পরিচয় জানতে যোশীমঠে যেতে হবে আমাদের? ব্যাপারটা কি আদৌ বাস্তব? ঠিকই বাস্তব নয়, তাহলে আর একটা উপায় থেকে যাচ্ছে। সেটা হলো যিনি চিনতে পারবেন, অর্থাৎ একমাত্র পূর্ব পরিচিত ব্যক্তি শনাক্ত করতে পারবেন। এখানে আপনার পূর্ব পরিচিত কেউ নেই, বাবাও 50 বছর আগে জন্মায়নি। ঠাকুমা যে কথা বললেন তা আপনি শুনেছি। এত রাত্রে আপনি কোথায় যাবেন? পথ বের হওয়ার আগে পথ নিয়ে কি কোনো সন্ন্যাসী চিন্তা করে মা? যিনি সম্পূর্ণ বর্জন করতে পারেন। সন্ন্যাসীদের স্বার্থপর হতে হয়। এক অর্থে তুমি সত্যিই বলছো। নিজের স্বার্থ ছাড়া যারা চিন্তা করতে পারে না তারা কী ধরনের মানুষ? বিচার করতে হবে কোন স্বার্থে। ঈশ্বর চিন্তায় মগ্ন হয়ে পার্থিব সম্পর্ক থেকে যিনি গুটিয়ে নেন নিজেকে, তার সঙ্গে ধন লোভী স্বার্থান্বেষী তুলনা করা কি ঠিক? ঈশ্বর চিন্তায় থেকে যিনি নিজের পরিবারের থেকে বিচ্ছিন্ন হন তিনি কি একই ঈশ্বরকে পেতে চান না? তার স্ত্রী পুত্র যদি ভেসে যায় তবুও তিনি নিজের পুণ্যের জন্য সন্ন্যাসী হয়ে দিন কাটান না। অর্থাৎ ঈশ্বরকে পেতে তিনি একাই চান, নিজের স্বার্থসিদ্ধি করতে। তফাৎটা কোথায় আমি বুঝতে পারছি না। এই সময় অমরনাথ ধমকে উঠলেন, দীপা, এত কথা বলার কি কোনো দরকার নেই। আর মনোরমা বললেন, না অমর, দীপা ঠিকই বলেছে। খুব অবাক হয়ে গেল দীপা। যে ঠাকুমার দিনরাত ঠাকুর পুজো আর বস্তা পূজার সংস্কার আঁকড়ে থাকেন, তার মুখে থেকে এমন কথা সে শুনতে পাবে ভাবতে পারেনি। সে ঘুরে দাঁড়িয়ে বলল, ঠাকুমা, ভালো করে চেয়ে দেখো তো, ইনি তোমার স্বামী ছিলেন? মনোরমা জবাব দিলেন না। দীপা একবার বাবার দিকে তাকালো, তারপর বলল, বাবা, ঠাকুরমার কাছে ঠাকুরদার অনেক গল্প শুনেছি। ওর বাবা বাঁ দিকের বুকে একটা বড় আঁচিল ছিল। ছোটবেলায় সেটা কাটতে গিয়ে ঘা করে ফেলেছিলেন। এই নিয়ে ঠাকুমা তার খুব খেপাতেন। তুমি দেখবে সেই দাগটা ওর শরীরে রয়েছে কিনা। মনোরমা বললেন, তোমরা থামবে? আমার কথা বিশ্বাস হচ্ছে না কেন? অমরনাথ এক পা এগোলেন না। সন্ন্যাসী হাসলেন, তারপর তীর আলখাল্লার বাঁধন খুলে ঊর্ধ্বাঙ্গের কিছুটা উন্মুক্ত করে বললেন, সম্ভবত এই দাগটার কথাই উনি তোমাকে বলেছিলেন। তার কথা শেষ হওয়া মাত্র মনোরমা ছিটকে বেরিয়ে গেলেন ঘরের বাইরে। অমরনাথ কাঁপতে কাঁপতে বসে পড়লেন চেয়ারে। অঞ্জলি দ্রুত শাশুড়িকে অনুসরণ করলো। দীপা বলল, আপনি আমাকে ক্ষমা করবেন, ঠিক হলো না। এই চিহ্ন যে কোনো মানুষের শরীরে থাকতে পারত কাকতালীয়ভাবে। সে যদি তোমাদের কাছে মিথ্যে বলতে এসে সেটা দেখাতো, তাহলে এত তাড়াতাড়ি তাকে স্বীকার করা কি ঠিক? দীপা মাথা নাড়ল, না, আর কোনো প্রমাণের দরকার নেই। কেন? সন্ন্যাসীর চোখে কৌতূহল। ঠাকুমার আচরণ প্রমাণ করেছিল তিনি আপনাকে চিনতে পেরেছেন। তুমি তো অসাধারণ বুদ্ধিমতী, তাতে কিছু লাভ নেই। কিন্তু এটা কি আপনি ঠিক করলেন? একটি মানুষ এত কাল ধরে জেনে এসেছেন যে তিনি বিধবা, তার সমস্ত সত্তায় সেই ধারণা বসে গিয়েছে। এতদিন বাদে তিনি এই আঘাত কী করে সহ্য করবেন? আমি তো তার কাছে মৃত, কিন্তু সেটা এখন তো সত্যি নয়। কেন নয়? আমার সাংসারিক সত্তা তো সেই কবে মরে গিয়েছে। এটা আপনি যেভাবে ভাবতে পারেন ঠাকুমা তা পারবেন কেন? তিনি আপনার শ্রদ্ধা পর্যন্ত করেছেন। ও বুঝতে পারছি না কি হবে। ঠিকই বলছো তুমি। মৃত মানুষ ফিরে এলে মানুষের সুখের বদলে দুঃখ বাড়ে। আমি নিজের কথাই ভাবতে গিয়েও এদিকটা চিন্তা করিনি। কিন্তু নৌকাডুবির পরে আপনি কি করে সন্ন্যাসী হলেন? ঠাকুরমার কথা আপনার মনে পড়েনি? তাকে বঞ্চিত করে যাচ্ছেন এ কথা মনে হয়নি? না, কারণ যে সাধু আমাকে প্রাণ বাঁচিয়েছেন, দীর্ঘদিন অসুস্থ হয়ে তার কাছে থাকার পরে জানতে পেরেছিলাম তিনি হিমালয়ে ফিরে যাচ্ছেন। আমি তার অনুমতি নিয়ে গ্রামে ফিরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে জেনেছিলাম তোমার ঠাকুমা ইতিমধ্যে শ্রাদ্ধ করে বৈধ জীবন যাপন করতে আরম্ভ করেছেন। কেমন ধিক্কার এলো মনে। আমি পৃথিবীতে বেঁচে আছি, অথচ আমার প্রিয়জনেরা মৃত ভেবে নিয়ে তাদের মতো জীবনযাপন করতে অভ্যস্ত হয়ে পড়েছে। সেই মানসিকতায় আমি সাধুর কাছে ফিরে গিয়েছিলাম। তিনি আমাকে নিয়ে গিয়েছিলেন হিমালয়ে। ওকে যদি কেউ বঞ্চিত করে থাকেন তাহলে তিনি ঈশ্বর, আমি নয়। সন্ন্যাসী কথা শেষ করতেই ঘড়িতে শব্দ বাজল। রাত গভীর হচ্ছে। সন্ন্যাসী অমরনাথের দিকে তাকালেন। অমরনাথ বিস্ময়বৃষ্ট হয়ে এতক্ষণ কথাবার্তা শুনছিলেন। এবার চোখাচোখি হয়ে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালেন। বাবা! সন্ন্যাসী উত্তর দিলেন না। অমরনাথ এগিয়ে এলেন, দুই হাত জোর করে।
বাবা, আমাকে ক্ষমা করুন। তুমি স্বাভাবিক আচরণ করেছো অমরনাথ। এখন কি তোমার কাছে দান পেতে পারি? বাবা, আপনি যেতে পারবেন না। মানে? আপনাকে আমাদের কাছে থাকতে হবে। অমরনাথের গলার স্বর কাঁপছিল। অসম্ভব। সন্ন্যাসী কখনো গৃহবাসী হতে পারে না। আপনাকে আমরা পেতে পারি না বাবা। সন্ন্যাসী বললেন, আমার প্রার্থনা এবার পূর্ণ করো অমরনাথ। বাবা, এই জীবনে আপনার দর্শন এভাবে পাবো কখনো ভাবিনি। আমার অনেক সমস্যা। পিতা হয়ে আমাকে কিছু উপদেশ দিয়ে যান দয়া করে। আজ রাতটা অন্তত থাকুন। না, রাত্রিবাস করা সম্ভব নয়। কিন্তু এখানে কোনো হোটেলের দূরের কথা ধর্মশালা পর্যন্ত নেই। সেই চিন্তা তোমার নয়। সন্ন্যাসী হাসলেন। তোমার নিজস্ব জীবনযাত্রা বলে দেবে। সমস্যায় পড়লে তোমার কী ধরনের আচরণ হওয়া উচিত। সংসারী জীবন এবং তার সমস্যা সম্পর্কে কোনো আগ্রহ আমার আর অবশিষ্ট নেই। অমরনাথ ঠোঁট কামড়ালেন। তারপর ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন। সন্ন্যাসী দীপার দিকে তাকালেন। তোমার নামটি কী যেন? দীপাবলি। বাহ, আলোকিত করো। নিজেকে প্রকাশ করো। কিভাবে? নিজের চারপাশে অন্ধকার দূর করে। আমি অনুমান করছি তোমার বিবাহ হয়েছিল, তোমার স্বামী বিগত, কিন্তু এখন এই বয়সে বিভ্রম হচ্ছে। আমার বাবা বোধ হয় এই ব্যাপারে আপনার উপদেশ চাইছিলেন। ওরা কেন যে বালিকা অবস্থায় আমার বিয়ে দিলেন তা এখনও আমি বুঝতে পারিনি। বিয়ের দুদিন বাদে সেই ছেলেটি অসুস্থতায় মারা গেল। তার তার বাবার হাত থেকে আমি কোনো মতে রক্ষা পেয়ে চলে এসেছিলাম। তার দীর্ঘদিন বাদে যখন কলেজে ভর্তি হলাম তখন জানতাম না যে সেই ভদ্রলোক প্রায়শ্চিত্ত করার জন্য আমার বাবার সঙ্গে ষড়যন্ত্র করে ব্যাংকে আমার নামে টাকা রেখেছিলেন যাতে আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি। খবরটা ওর মৃত্যুর পর আমি জেনেছি। জানার পর ওর নোংরা টাকার আর পড়াশোনা করতে আমি রাজি নই। জলপাইগুড়ি শহরের কলেজ থেকে আজ আমি চলে এসেছি। সন্ন্যাসী হাসলেন। যা ভালো মনে করেছো তাই হয়েছে। দীপা বলল, কিন্তু আমাকে সবাই বোঝাতে চাইছেন আমি ভুল করেছি। তাদের নিশ্চয় বোঝাবার অধিকার আছে। সন্ন্যাসী উঠে দাঁড়ালেন। অমরনাথ কী করবে? বলতে না বলতেই অমরনাথ এবং অঞ্জলি ফিরে এলেন। অমরনাথের হাতে একটি থালায় রাতের খাবার। তিনি বললেন, আপনি হাত মুখ ধুয়ে তারপর নিশ্চয়ই এসব গ্রহণ করবেন। সন্ন্যাসী বললেন, তার প্রয়োজন হবে না। এত কেন এনেছো? আমি সামান্য অন্ন চেয়েছি তোমার কাছে। আমি সামান্য অন্ন চেয়েছি তোমার কাছে। তুমি ওই থালা থেকে এক মুঠো আমার হাতে তুলে দাও। আপনি আবার আমার এখানে রাতের খাবার খাবেন না? না। সন্ন্যাসী দুটো হাত অঞ্জলির মতো এগিয়ে ধরেও সরিয়ে নিলেন। তিনি দীপার দিকে তাকালেন। শোনো মা, তুমি পথিক। পথ তোমার। সেই পথ রাজা তৈরি না করছেন না। কোনো অসৎ ধনী টাকায় তৈরি হয়েছে তা তো তোমার জানার কথা নয়। পথিকের কাজ পথ ধরে লক্ষ্যর দিকে এগিয়ে যাওয়া। শরীরের জন্য জীবন নয়, জীবনের জন্য শরীর। লক্ষ্য পৌঁছে পথিক পায়ে ধুলোয় ধুয়ে ফেলে জলে। সেটাই তো উচিত। পথ পড়ে থাকে পথে। সন্ন্যাসী আবার অমরনাথের দিকে ফিরলেন। দাও। তার বাড়ানো দু হাতে চেটায় এক মুঠো অন্ন তুলে দিলেন অমরনাথ। সন্ন্যাসী মনে মনে কিছু বললেন। তার দুটো ঠোঁট কাঁপছিল। সযত্নে ওই অন্ন তিনি নিয়ে বেরিয়ে এলেন বারান্দায়। নেমে দাঁড়ালেন অন্ধকার আকাশের নিচে। তারপর মন্ত্র উচ্চারণ করতে করতে সেই অন্ন ছড়িয়ে দিতে লাগলেন মাটি, জল, আলো, বাতাস, আকাশের উদ্দেশ্যে। হ্যারিকেনের আলোয় সে যে সামান্য অংশ বাইরে আসতে পেরেছিল তাতে তাকে খুব রহস্যময় মনে হচ্ছিল। উৎসর্গ শেষ হলে তিনি যখন স্থির হলেন তখন অমরনাথ অঞ্জলি তার পায়ের সামনে নতজানু হলেন। সন্ন্যাসী হাত তুলে আশীর্বাদ করে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে দিয়ে আসাম রোডের দিকে এগিয়ে চললেন। আর তখন অমরনাথ ডুবরে কেঁদে উঠলেন। অঞ্জলি তাকে বলল, তুমি ওকে চলে যেতে দিচ্ছ? তোমার বাবা না, যাও, আটকাও। মায়ের কথা ভাবতে পারছি। উনি চলে গেলে ওর কি হবে? অমরনাথ বললেন জড়ানো গলায়, থাকলে কি ভালো হবে অঞ্জলি? অঞ্জলি সেটা বুঝতে চাইল না। স্বামীকে 50 বছর পরে ফিরে পেতে স্ত্রীর ভালো লাগবে না। কি যা তা বলছো? তাছাড়া এত রাত্রে এই জঙ্গলের জায়গায় উনি কোথায় থাকবেন? দীপা চুপচাপ শুনছিল। তার সামনে একটি মানুষ বংশধরের কাছ থেকে অন্যের ডেলা গ্রহণ করে পঞ্চভূতে ছড়িয়ে দিয়ে নির্বিকারভাবে চলে গেলেন। এই সংসারে এই অন্ধকার কোনো কিছুই তার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারল না। সে বলল, মা বাবা ঠিকই বলেছেন।
ওকে ঢেকে কোনো লাভ হবে না। দীপা ভেতরে চলে এলো। বসার ঘর, শোয়ার ঘর পেরিয়ে উঠোনে বারান্দায় পৌঁছে মনোরমা ঘরের দিকে তাকালো। দরজা ভেজানো, আলো জ্বলছে। নিঃশব্দে দরজা খুলল। মনোরমা বসে জপ করছেন, রোজ যেমন করেন। ঠাকুরমার পুজো এর আগে শেষ হয়ে গিয়েছে বলে সে জানত। দীপা খাটের ওপর বসলো। তার চোখের সামনে এক বৃদ্ধার টান টান শরীর। সে শরীরে কম্পন নেই, একমাত্র একবার কেঁদে ওঠা ছাড়া ঠাকুমার সামনে অস্বীকার করে গিয়েছেন ঠাকুরদার অস্তিত্ব। যাওয়ার সময় ঠাকুরদা ভুলেও ওকে ডাকেননি। উনি জানেন না এখনও ঠাকুরদা চলে গিয়েছেন। সত্যি কি ঠাকুমা মনে করেছেন উনি ঠাকুরদা নন? কিন্তু কি স্বার্থ নিয়ে মানুষটা এখানে আসবেন? মনোরমা যেভাবে বসে আছেন তাতে মনেই হচ্ছে না কোনো কিছু তাকে আলোড়িত করেছে। পুজোর সময় তাকে ডাকা নিষেধ। দীপা অপেক্ষা করতে লাগলো। এ বাড়িতে কোথাও কারোর শব্দ পাওয়া যাচ্ছে না। অন্তত আধ ঘন্টা কেটে যাওয়ার পর প্রণাম সেরে মনোরমা উঠে দাঁড়ালেন। তার নজর পড়ল দীপার ওপর। দীপা তার চোখের দিকে তাকালো, তারপর জিজ্ঞাসা করলো, তুমি বিশ্বাস করো উনি ঠাকুরদা নন? নিশ্চয়, মনোরমা জবাব দিলেন। কিন্তু উনি তো প্রমাণ দিলেন। কিসের প্রমাণ? বুকের দাগ আর অতীতের গল্প গো। তাতে কি হয়েছে? এই যে আমি 50 বছর ধরে বৈধ জীবন পালন করেছি, সেটা মিথ্যা হয়ে যাবে এক নিমেষে? আমার বাবা 50 বছর আগে অনেক খবর নিয়ে জেনেছিলেন তিনি মারা গিয়েছেন। আজ ভূতের মতো বেঁচে ফিরে এলেই হলো। ওফ, আর কত বুঝলো কি দেখবো। তাহলে তুমি কাঁদলে কেন? কেন চলে এলে? আমি সহ্য করতে পারছিলাম না। কিন্তু কিন্তু ধরো ঠাকুরদা তখন মারা যায়নি। আজ সত্যি উনি ফিরে এসেছেন। কে বলল মারা যায়নি? যখন মানুষের মন থেকে টান চলে যায় তখন সে বেঁচে থাকে না। বেঁচে থাকে নাকি? নে ওঠ, খেয়ে নে। অবাক হয়ে তাকিয়েছিলেন দীপা। তার মনে হয় ঠাকুমা ঠিকই বলেছেন। ঠাকুরদা যদি ঈশ্বরকে পাওয়ার জন্য 50 বছর ধরে স্বার্থপরতা দেখান, যদি আজ সংসারে এক মুহূর্তের জন্য এই ফিরে আসাটা স্বার্থের কারণে হয়ে থাকে, তাহলে ঠাকুরমা ঠিকই করেছেন তার অস্তিত্ব অস্বীকার করে। সে বলল, দাঁড়াও। দীপা মনোরমাকে প্রণাম করলো। মনোরমা তাকে বুকে জড়িয়ে ধরে হঠাৎ থরথর করে কাঁপতে লাগলেন। দীপা ফিসফিস করে বলল, তুমি শক্ত হও ঠাকুমা, তুমি একজন সন্ন্যাসীর চেয়েও অনেক বড়। একটু শান্ত হয়ে মনোরমা জিজ্ঞাসা করলেন, তুই কলেজে ফিরে যাবি তো? দীপা মাথা নাড়ল। যাব। মনে মনে সে উচ্চারণ করলো, পথ তুমি করো পথিকের। পথ তুমি কার? পথিকের। 3 দিন ধরে সামনে বৃষ্টি চলছে জলপাইগুড়িতে। আকাশ জুড়ে মেঘ। রাস্তায় একটা রিক্সা নেই। মেয়েরা কেউ আজ হোস্টেল থেকে বেরিয়ে কলেজে যাওয়ার নাম করছে না। দীপার কিছু ভালো লাগছিল না। জানালায় বসে সে শূন্য চোখে রাস্তা একতলা বাড়িগুলো ভিজতে দেখছিল। আর 1 মাস বাদে ফাইনাল পরীক্ষা। সব কটা পেপারের নোটস নেওয়া শেষ। শুধু পড়া আর লেখার বাইরে অন্য কিছুতে সে মন দেওয়ার আগ্রহ পায় না আজকাল। তার বিরুদ্ধে এতদিনের যে অভিযোগ তা এখন একদম নিয়ে গিয়েছে। দীপা ছেলেদের সঙ্গে আড্ডা মারে না, রাস্তায় দাঁড়িয়ে গল্প করে না। অদ্ভুত গম্ভীর্য ওকে সব সময় ঘিরে থাকে। ওই পরিবর্তন ছেলেরা বুঝতে পারে না। মেয়েরা জল্পনা করে। নতুন রুমমেট পর্যন্ত কথা বলার বেশি চেষ্টা করে না। প্রয়োজনের বাইরে কথা বলতে যে চায় না তার সঙ্গে আড্ডা মারতে কে চায়? টিপুস টুপুস বৃষ্টি পড়তে পড়তে একসময় থমকালো। মেঘ নেমে এসে নিচে। রাস্তায় কয়েকটা মানুষ। দিন দুপুরে সন্ধ্যা হানা দিচ্ছে। এই সময় দরোয়ান এসে বললেন, দীপা দিদি, আপনার গেস্ট। দীপা মুখ ফেরালো। এই কয় মাসে কোনো গেস্ট তার কাছে আসেনি। এখন কি অমরনাথও নিতান্ত বাধা না হলে আসেন না? প্রতুলবাবুর মৃত্যুর দিন 7 বাদে সে যখন আবার হোস্টেলে ফিরে আসতে বাধা হয়েছিল, তখন একদিন হরদেব ঘোষাল এসেছিলেন। কলেজ থেকে ফিরে দীপা শুয়েছিল খাটে। খবর পেয়ে নিচে নেমে এসেছিল, খোলা চুলে আঁচল গলায় জড়িয়ে। হরদেব বসেছিল গেস্ট রুমে। তাকে দেখা মাত্র বলেছিলেন, এসো মা, তোমার বাগানের বাড়িতে গিয়ে শুনলাম তুমি হোস্টেলে ফিরে এসছো। দরকারটা খুবই জরুরি। শোক তো কম নয়। আর কবি জানে শোকটাও দেখতে হবে। শহরের কোন মানুষ নেই যিনি ওকে চিনতেন না। তার কাজ বলে কথা। দীপা স্থির চোখে তাকালো। কোনো কথা বলল না। হরদেব সেটা লক্ষ্য করলো। জিভে প্লেট চাটলেন না। মানে তুমি তো ও বাড়ির বউ। অস্বীকার যতই করো আইন মানবে না যতক্ষণ না ডিভোর্স না হচ্ছে। আমি অবশ্যই জানি না স্বামী মারা যাওয়ার পর স্বামীরা সংসারের সম্পর্ক অস্বীকার করতে আদালত কীভাবে ডিভোর্স চাইতে হয় কি না।
পাঁচজনের কথা শোনাতে ছাড়বে না। দীপা এবারও জবাব দিল না। হরদেব অস্বস্তিতে পড়লেন। শেষ পর্যন্ত তিনি বলেই ফেললেন, শোনো মা, তুমি ও বাড়ির বউ, তোমার শ্বশুরের কাজের সময় তোমার গিয়ে দাঁড়ানো উচিত। উচিত? আজ যার কাজের ব্যাপারে আমাকে বলতে এসেছেন তিনি কিন্তু তার ছেলের কাজের সময় আমাদের কাউকে বলার প্রয়োজন মনে করেননি। ও, আসলে তখন তো প্রথম রক্ত গরম ছিল। আজ আমাকে আনা পই পই করে বলে দিয়েছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমার রক্ত এখন ঠান্ডা হয়ে গিয়েছে। আপনাকে কে বলল? মানে? হরদেব থতমত। শুনুন, ওই মানুষটিকে আমি কোনোদিন শ্রদ্ধা করতে পারবো না, তাই তার শ্রদ্ধার সময় আমি অশ্রদ্ধা নিয়ে উপস্থিত থাকতে চাই না। তাছাড়া এইসব ব্যাপার নিয়ে কেউ আমার কাছে আসুক, তা আমি একদম চাই না। দীপা ফেরার জন্য পা বাড়ালো। হরদেব উঠে দাঁড়ালেন। শোনো। দীপা দাঁড়ালো, মুখ ফেরালো, চোখে জিজ্ঞাসা এবং কিছুটা বিরক্তি। পুতুলের সম্পত্তির দাবি কি তুমি করছো না? না। কিন্তু সেটা কাগজে কলমে হলে ভালো হয় না? না। দীপা মাথা নাড়ালো। আমি যদি লিখে দিই ওই সম্পত্তি আমি চাই না, তার মানে দাঁড়াবে ওই সম্পত্তির মালিকানা আমার ছিল। আমি সেটুকু ভাবতেও চাই না। আমি লিখে দেব না, কিন্তু কোনো দাবি করতেও আসবো না। তাহলে কেউ তো বিক্রি করতে পারবে না। মানে যেই মালিকানা নেই আইনসম্মত করতে তোমার লেখা কাগজ তো দরকার হবে। আমি অপারগ। কিন্তু ধরো পরে যদি তোমার মতের পরিবর্তন হয়? হওয়ার কোনো সম্ভাবনা নেই। হরদেব হাসলেন। উত্তম। তোমার অহংকার দেখে বেশ ভালো লাগছে। কিন্তু প্রতুল জীবিত থাকতে তোমার বাবা যে টাকা তার কাছ থেকে নিয়ে ব্যাংকে রেখেছিলেন, যার সুদের টাকা তোমার এই পড়াশোনা চলছে, সে ব্যাপারে কী সিদ্ধান্ত নিয়েছো জানতে ইচ্ছে করছে। টাকাটা বাবা নিয়েছেন, আমি নয়। আমি নিই। আমি জানলাম বাবা আমার পড়ার খরচা দিচ্ছেন। তা তিনি চুরি করে না ডাকাতি করে দিচ্ছেন তা আমার জানা দরকার আছে বলে মনে করি না। এই ঋণ আমি শোধ করব এমন অহংকার আমার নেই। তবে যে টাকা আমার পড়ার জন্য উনি দিচ্ছেন তা ভবিষ্যতে ফিরিয়ে দেব, এর আস্থা নিজের ওপর আছে। ব্যানার্জি বাড়ির বউ হয়ে তুমি চাকরি করবে? আঁতকে উঠল হরদেব। প্রথম কথা, আমি কারো বাড়ির বউ নয়। আমি শিক্ষা যদি চাকরির উপযুক্ত হই তাহলে সেই চাকরি করতে কোনো লজ্জা নেই। বাড়ির বউরা চাকরি করলে দোষ হবে কেন? 5টা বাইরের লোকের সঙ্গে কাজ করতে হবে না? তাদের দৃষ্টিতে কুল থাকতে পারে। চমৎকার। বাড়ির ছেলে যদি সারা জীবন লম্পট করে তাতে কোনো দোষ নেই। বাড়ির মান যায় না। তার চোখে যদি নিজের বৌমা পর্যন্ত একটা ভোগের সামগ্রী হয় তাতে কোনো দোষ নেই। হয় না? না। আপনাদের এই প্রাগৈতিহাসিক কথাবার্তা শুনলে আমার বমি পায়। আপনি আসুন। সে আর দাঁড়ায়নি, বড় বড় পা ফেলে উপরে উঠে এসেছিল। হরদেব তারপরে আর আসেননি। কোনো গেস্ট এরপরে দেখা করতে আসেনি তার সঙ্গে। আজ এই ভিজে মেঘের দুপুরে কে আসতে পারে? অমরনাথ নিশ্চয় এই আবহাওয়া এত দূরে ঠেঙিয়ে আসবেন না। দীপা ধীরে ধীরে ঘর ছেড়ে বেরিয়ে এলো। সিঁড়ি দিয়ে নামতে নামতে বড়দির সঙ্গে দেখা হয়ে গেল তার। বড়দি বললেন, 2টি ছেলে এসছে তোমার সঙ্গে দেখা করতে। কী ব্যাপার? দীপা বুঝতে পারছিল না। বড়দি ওর মুখের দিকে তাকিয়ে বললেন, আমি কিছু জিজ্ঞাসা করিনি। যদি প্রয়োজন মনে করো তবেই কথা বলতে পারো। মাথা নেড়ে নিচে গেল দীপা। গেস্ট রুমে ঢুকে সে তাজ্জব হয়ে গেল। ওরা বসেছিল, দেখা মাত্র প্রায় লাফিয়ে উঠল। দুজনেই মুখে হাসি। দীপা জিজ্ঞাসা করলো, দীপা তোরা? বিশু বলল, তোর সঙ্গে দেখা করতে এলাম। খোকন বলল, লেডিস হোস্টেলে কখনো আসেনি তো? কেমন লজ্জা করছিল। দীপা ওর বলার ধরন দেখে হেসে ফেলল। কেন? বাহ, এত মেয়ে একসঙ্গে কখনো দেখেছি নাকি? খোকন জবাব দিল। বিশু ঘাড় ঘুরিয়ে তাকে প্রশ্ন করলো, এসে অবধি কটা মেয়ে দেখেছিস? খোকন মাথা নাড়ালো। তা সত্যি, মেয়েরা সব কোথায় রে? কাউকে চোখে পড়ছে না। শুধু বিশাল এক ভদ্রমহিলার চোখ পাকিয়ে জিজ্ঞাসা করলেন, দীপাবলির সঙ্গে জরুরি দরকার আছে? আমি কোনো মতে হ্যাঁ বলাতে চলে গেলেন। দীপা বলল, বড়দি বস তোরা। ওরা মুখোমুখি বসলে বিশু এক পকেট থেকে সিগারেট প্যাকেট বের করলো। এখানে ধরানো যাবে? একটাও এক্সট্রে দেখতে পাচ্ছি না। না ধরানোই ভালো। সে কি রে, এটা কলেজ না স্কুল হোস্টেল? মেয়েদের তো কখনোই এদেশে অ্যাডাল্ট ভাবা হয় না। এলি কেন? কখন জবাব দিল, তোকে দেখতে। ভেটে নিশ্চয়ই কোনো কারণ আছে। সে কি রে, তোর দাড়ি গোপ কামিয়েছিস? কোন এবার লাজুক হাসি হাসলো। আমরা চলে যাচ্ছি। কোথায়? মিলিটারিতে।
দীপা অবাক হয়ে গেল। কী বাজে কথা বলছিস? এবার বিশু বলল, না রে, কথাটা সত্যি, আমাদের পড়াশোনা হবে না। বাবার পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। পরের ভাই বোনদের জন্য ওটা খরচ হোক, এমনিতে কোথাও চাকরি পাবো না। স্কুল ফাইনাল পাস বলে হয়তো অনেক কষ্ট শ্যামলদার মতো একটা চাকরি জুটতে পারে চা বাগানে, কিন্তু তার জন্য হা করে পড়ে থাকার কোনো মানে হয় না। বাড়িতে দিনরাত খোঁজাচ্ছে একটা কিছু যেন করি, তাই দুজনে ঠিক করেছি মিলিটারিতে জয়েন করব। 3-4 দিন এসে পরীক্ষা টরীক্ষা দিয়ে পাশ করে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেছি। আজ সন্ধ্যাবেলা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে রওনা হব। ভাবলাম তোকে জানানো দরকার, কবে দেখা হবে কে জানে, তাই চলে এলাম। খোকন প্রশ্ন করলো, আমরা না বলে চলে গেলে তুই দুঃখ পেতিস না? ধুর, আমি বিশ্বাস করি না তোদের। মিলিটারিতে যাবি বললেই হলো। কথা বলতে বলতে দীপার নজর পড়লো দরজার গড়ায় দুটো পুরনো সুটকেস রয়েছে। বিশু সেটা লক্ষ্য করে বলল, এবার বিশ্বাস হয়েছে? ওর মধ্যে সমস্ত কাগজপত্র আছে, সন্দেহ না গেলে দেখাতে পারি। দীপা গালে হাত দিল। ওরা এখনও সেই অর্থে বড় হয়নি। বিশু যদিও কিছুটা ব্যক্তিত্ব পেয়েছে, কখন মোটেও নয়। ওর মুখে এখনও সারল্য লেগে আছে। মিলিটারি জয়েন করার বয়স হয়েছে কিনা তাতেও সন্দেহ আছে। পড়াশোনা ভালো ছিল না, 2-1 বছরের বড় হতে পারে, কিন্তু তাই বলে কোনো কিছু না ভেবে একেবারে মিলিটারিতে। দীপার মন খারাপ হয়ে যাচ্ছিল। আংরা ভাষা নদীতে মাছ ধরতে যাওয়া, হাটে ঘুরে বেড়ানোর ছবিগুলো চট করে মনের সামনে চলে এলো। সে জিজ্ঞাসা করলো, মা বাবা আপত্তি করেনি? বিশু বলল, দিনরাত যারা বকর বকর করতো ভবিষ্যৎ অন্ধকার বলে, খবরটা পেয়ে যদি একটু মন খারাপ অথবা কান্নাকাটি করে, তাহলে তা নিয়ে মাথা ঘামিয়ে কী হবে? যাক, যে জন্য এসছি, আমাদের ট্রেন সন্ধ্যাবেলায়। তুই কি আজ কলেজে যাবি? মাথা খারাপ? কলেজে? আজ রেইন ডে। এটা আবার বৃষ্টি নাকি? চা বাগানে এর চেয়ে বেশি বৃষ্টি দেখিস নি? তুই হোস্টেল থেকে আমাদের সঙ্গে বাইরে বেরোতে পারবি? কোথায় যাব? এখানে ওখানে। আমরা 3 জন একসঙ্গে দুপুরবেলা কোনো হোটেলে খাবো। বিশু বলল, দারুণ। খোকন হাসলো, তোর সঙ্গে কোনোদিন হোটেলে গিয়ে বসিনি, সেটা আজ হতে যাবে। সেটা আজ হতে যাবে। তুই আমাদের ফেয়ারওয়েল দিবি? দীপু চল। হঠাৎ দীপা তীব্র আকর্ষণ বোধ করলো। এই দুটি ছেলের সঙ্গে সে জ্ঞান হওয়ার পর থেকে একসঙ্গে বড় হয়েছে। অনেক ঝগড়াঝাগড়ি, মান অভিমান, আনন্দের সবই হয়েছে। একটু বড় হওয়ার পর এদের সঙ্গে মেশার কারণে বাড়ির লোকের কাছে বকুনি খেতে হয়েছে। এরাই তার বিয়ের রাত্রে শ্বশুরবাড়িতে যাওয়ার সময় শব্দ করে কেঁদে উঠেছিল। এখন এই যৌবনের প্রথম প্রহারে এরা তার বন্ধু। আর এই বন্ধুত্বের কোনো স্বার্থ নেই। প্রেম ভালোবাসা যা দুটি নারী পুরুষের মধ্যে এই বয়সে গড়ে ওঠে, তা কখনো মাথায় আসেনি। জলপাইগুড়ির রাস্তায় ছেলেদের সঙ্গে সাদামাটা কথা বলাই দায়ে তাকে অনেক অভিযোগের সামনে দাঁড়াতে হয়েছে। এখন কলেজের কোনো ছেলের দৃষ্টি দেখলেই অস্বস্তি হয়। ছেলেরা এই বয়সে সহজ চোখে তাকাতে পারে না, অথচ দুজন এই একই রকম রয়ে গেল। ওরা মিলিটারিতে চলে গেলে সেই দুজন ভালো বন্ধুকে হারাবে, অথচ এতদিন সে এদের কোনো খোঁজ খবর করেনি। চিঠি দেওয়ার কথা মনে আসেনি, অথচ চলে যাওয়ার মুহূর্তে ওরা তো মনে করে এসছে। দীপা মাথা নাড়ল। চল তাহলে, আমি বড়দিকে বলে আসছি। তোদের কাছে টাকা পয়সা আছে? 100 টাকা করে আছে, খোকন জানালো। থাক, আমি দেখছি কি আনতে পারি। আজ আমি তোদের খাওয়াবো। দীপা উঠে পড়ল। বড়দের মুখোমুখি হয়ে দীপা খুব সহজ গলায় বলল, আমি একটু বেরোবো। ভদ্রমহিলা শরৎচন্দ্র পড়ছিল। চোখ তুলে জানতে চাইল, কোথায়? ওই যাদের দেখলেন ওদের সঙ্গে। চা বাগানে আমাদের বাড়ির গায়ে থাকে। ওরা আজ মিলিটারি চাকরি নিয়ে চলে যাচ্ছে। যাওয়ার আগে কিছু কেনাকাটা করতে চাই। মিলিটারিতে ওইটুকু ছেলে? নিশ্চয়ই বদ, পড়াশোনা ইতি টেনে দিয়েছে, কোনো গতি নেই। তাই ঠিক আছে, যা ভালো বোঝো করো। কিছুদিন তো বেশ লক্ষ্মী মেয়ের মতো ছিলে। যাও, কেউ জিজ্ঞাসা করলে বলবে ভাই, বন্ধু বলার দরকার নেই। বড়দি বইয়ের পাতার চোখ রেখে হঠাৎ মুখ তুলে দীপাকে বলল, শোনো। দীপা দাঁড়ালো। বড়দি জিজ্ঞাসা করলো, বন্ধু বললে কী ধরনের বন্ধু? দীপা বড় চোখে তাকালো, তারপর বলল, আমরা কখনো ভাবিনি কে ছেলে কে মেয়ে। বড়দি হতভাগ, কথা না বলে ঘাড় নাড়তে পারলেন শুধু। দীপা বেরিয়ে এলো। বুদ্ধি করে রুমমেটের কাছ থেকে ছাতা চেয়ে এনেছিল দীপা। রাস্তায় বেরিয়ে বলল, যাচ্ছিলে, আবার বৃষ্টি আসছে, তোদের সঙ্গে ছাতা নেই, ভিজে যাবি। বিশু বলল, ঘন্টা 2-1 তো মধ্যে বৃষ্টি নামবে না। কি করে বুঝলি? মেয়েদের চরিত্র আমি জানি। ব্যাস। দীপা শব্দ করে হাসল এবং তখনই তার মনে পড়ল
অনেক মাস পরে সে এভাবে হাসতে পারল। সে জিজ্ঞাসা করলো, মিলিটারিতে গিয়ে তোরা কোথায় থাকবি? জানি না, কলকাতায় ফোর্ট উইলিয়ামের দেখা করতে বলেছে। তোরা দুজনে একসঙ্গে থাকবি? কি জানি, হয়তো না, কিছুদিন একসঙ্গে থাকতে পারি, ওই যখন ট্রেনিং হবে। তারপর আমি হয়তো আসামে আর ও হয়তো পাঞ্জাবে। দীপা নিঃশ্বাস ফেলল। তোদের সঙ্গে আমার আর দেখা হবে? খোকন বলল, বা কেন হবে না, বছরে ছুটি পাবো তো। বাধা যতদিন চা বাগানে চাকরি করবে ততদিন দেখা হবেই। আর তুই যদি ওখানে অনেক পড়াশোনা করে মাস্টারিনী হয়ে যাস, তখন যদি আমাদের মতো অশিক্ষিত মানুষের সঙ্গে কথা না বলিস। খোকন কথা শেষ করতে পারল না, তার আগেই দীপা প্রায় চিৎকার করে বলে উঠল, এক থাপ্পড় খাবি। বলেই চারপাশে তাকালো। ওরা এখন রূপশ্রী সিনেমার সামনে রাস্তায়। ভাগ্যিস এখন পথে তেমন মানুষ নেই, নইলে এই নিয়ে আবার গল্প চালু হতো। বিশু বলল, তুই জলপাইগুড়ির রাস্তাঘাট চিনে গিয়েছিস না রে? কিছুটা, কয়েকদিন থাকলেই জানা যায়। বৃষ্টি পড়া শুরু হলো আচমকা। ওরা দৌড়ে থানার সামনে রুবি বোর্ডিংয়ের বারান্দায় উঠে দাঁড়ালো। দীপা এলো ধীরে সুস্থে, এসে জিজ্ঞাসা করলো, ভিজেছিস তো? ওরা অল্প ভিজেছিল। বিশু রুমালে চুল মুছে চিরুনি চালালো। এবার বৃষ্টির জোর পেয়েছে। দীপা বলল, মেঘেরা তাহলে মেঘেদের মতো চলে। খোকন এপাশে ওপাশে তাকিয়ে বলল, বৃষ্টি এখনই থামবে বলে মনে হয় না। খেয়ে নিলে হয়। তোর খিদে পায়নি বিশু? এখানে ভাত পাওয়া যায় না। বিশু জিজ্ঞাসা করলো। উত্তরটা দীপার জন্য নেই। সে ভিতরে পা বাড়ালো। বেশ কয়েকটা টেবিল চেয়ার, অনেকটা রেস্টুরেন্টের মতো। একটা কাউন্টার রয়েছে, কিন্তু কোথাও কোনো মানুষ নেই। একটা অদ্ভুত গন্ধ ভাসছে বাতাসে, অনেকটা রসুনের মতো মনে হলো দীপার। সে এপাশ ওপাশ তাকাচ্ছে, এমন সময় একটি প্রৌঢ় লোক সামনে এসে দাঁড়ালো। কিছু বলবেন দিদি? আপনাদের এখানে ভাত পাওয়া যায়? অবশ্যই, বর্ডাররা তো এখানে এসে খান। কজন আছেন? 3 জন। কী খাবেন বলুন? ভাত, ডাল, এঁচোড়ের তরকারি, বেগুন ভাজা, ভেন্ডি, রুই, কাতলা, চিতল মাছ, এমনকি কই মাছ পর্যন্ত পারেন এখানে। ভাত, ডাল, ভাজা, তরকারি আর চিতল মাছের দাম কত? রিপিট না হলে 2.5 টাকা। তাই দিন 3 জায়গায়। দীপা 10 টাকা এগিয়ে বেরিয়েছিল হোস্টেল থেকে। খুব তৃপ্তি করে খেলো ওরা দুজন। চিতল মাছের পেটি প্লেট ছাপিয়ে গিয়েছে। খোকন বলল, এরকম মাছ জীবনে বাড়িতে খাইনি রে। দীপার খুব ভালো লাগছিল। ওরা ভাত এবং ভাজা আবার নিলে ওর মনে ভয় ঢুকলো, যদি 10 টাকা বেশি খরচ হয়ে যায় তাহলে মুশকিলে পড়তে হবে। কিন্তু বিলের মাত্র 8.5 টাকার। বিশু বলল, দীপা, আজকের এই দুপুরে খাবার আমি চিরকাল মনে রাখবো। দীপা বলল, বাড়িয়ে বলিস না। তোরা যখন প্রথম মাইনে পাবি তখন আমার নাম করে খেয়ে নিস, তাহলেই আমার ভালো লাগবে। হঠাৎ বিশু বুকে পড়ল। দীপা, তোকে একটা কথা বলবো। বল। দীপার মনে হলো বিশু খুব একটা স্বাভাবিক নয়। আমরা তোর বন্ধু, আমাদের কথা শুনবি? বল না। তুই আবার বিয়ে করে সংসারী হবি? বুঝলি, তুই তো নিজেকে কখনো বিধবা বলে মনে করিস না, তাই চাকরি পেলে কাউকে বিয়ে করে ফেলিস। না পেলে করবো না বলছিস? টাকা না থাকলে কেউ পাত্তা দেয় না, বুঝলি? খোকন বলল, আমরা যখন চাকরি করে টাকা জমাবো তখন সবাই আমাদের পাত্তা দেবে। বৃষ্টি আবার বন্ধ হলো। দীপা দাম মিটিয়ে দিচ্ছিল। বিশুর প্রবল আপত্তি, সে কিছুতেই রাজি নয়। হোস্টেলে তারা নিছক ঠাট্টা করছিল, কিন্তু দীপা ওকে আমলাই দিচ্ছিল না। এখন কাউন্টারে ক্যাশিয়ার এসছেন। দীপার হাত থেকে টাকা নিয়ে ভদ্রলোক বললেন, তোমাকে খুব চেনা মনে হচ্ছে। কোন পাড়ায় থাকো? দীপা গম্ভীর হয়ে বলল, কদমতলায়। হ্যাঁ, এদিক দিয়েই তো তোমাকে রোজ কলেজে যেতে দেখি। কলেজে পড়ো তো? বাবার নাম কি? বাড়ির ঠিকানাটা বলো তো। কেন, আপনার কি দরকার? বলছি, এরা তোমার আত্মীয়? হ্যাঁ। জলপাইগুড়ির কোনো মেয়ে আমাদের হোটেলে এসে খাওয়া দাওয়া করে না। কোনো চায়ের দোকানে একটা মেয়েকেও দেখবেন না ছেলেদের সঙ্গে বসে চা খেতে। সবাই ভাবে বদনাম হয়ে যাবে, লোকে ছিছি করবে। তুমি যেভাবে ওদের সঙ্গে এসে খাওয়া দাওয়া
করলে তাতে আমার ভালো লাগলো। তোমার বাবার সঙ্গে একটু কথা বলবো। বদনাম করতে পারবেন বলে। ফেরত পয়সা নিয়ে দীপা ঘুরে দাঁড়ালো। ওরা রাস্তায় পা দিতেই খোকন বলল, যা মৌরি নিলাম। যা মৌরি নিলাম না বলে সে দৌড়ে ভেতরে চলে গেল। রাস্তা ভিজে মেঘেরা আরও ঘন। এমন সময় হাওয়া রইল। দীপা দেখলো শোঁ শোঁ করে মেঘেদের নাকাল করছে ওপরের বাতাস। মুখ নামিয়ে বলল, বাঙালিরা 40-এ পেরিয়ে গেলেই কেমন খোকুড়ে হয়ে যায়, কারো ভালো দেখতে পারে না। বিশ্বু জিজ্ঞাসা করলো, হঠাৎ? ওই দেখলি না, আমার ঠিকুচি চাইছিল। এই দাঁড়া! পিছন থেকে চিৎকার করলো খোকন। সে হোটেল থেকে বেরিয়ে দৌড়ে আসলো। বাবুপাড়ার মুখে এসে ধরে ফেলে জোরে জোরে নিঃশ্বাস নিল। ওহ, দারুণ ব্যাপার। দীপার একটা হিল্লে হয়ে গেল। মানে? দীপার কপালের সঙ্গে সঙ্গে ভাঁজ জমলো। হোটেলের ওই লোকটা তো ঠিকানা চাইতে চাইছিল কেন জানিস? তার ওর এক ভাইপো নাকি দিল্লিতে চাকরি করে। স্মার্ট, সংস্কারবিহীন এবং ভদ্রমহিলা বাঙালি মেয়ে না পেলে বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছে। তোকে দেখার পর কাকার খুব পছন্দ হয়েছে। আমাকে তোর কথা জিজ্ঞাসা করছিল। তুই কি বললি? তুই বাঙালি ছেলেকে বিয়ে করবি না। বিশু শব্দ করে হেসে উঠল। খোকন বলল, আর কিছু মাথায় এলো না রে। দীপা বলল, তোর মাথায় বড্ড ছোট। কোথায় যাবি বল? এই সময় একটা রিক্সাওয়ালা নেতাজি পুলের দিক থেকে দ্রুতগতিতে আস্তে আস্তে থানার সামনে দাঁড়ানো একজনকে চেঁচিয়ে বলে গেল, ঘাট বন্ধ হে। দীপা বিশুকে জিজ্ঞাসা করলো, ঘাট বন্ধ হয়ে গেছে মানে? তোরা আজ আসছিস নি? খোকন জবাব দিল, হ্যাঁ, কিন্তু খুব ভয় করছিল। তিস্তা কত চওড়া হয়ে গিয়েছে, কি কালো কালো ঢেউ। দুবার উল্টে যেতে যেতে বেঁচে গেছে নৌকা। দীপা পা চালালো। রাস্তায় এখনও অনেক মানুষ। বৃষ্টি নেই বলেই যে যার কাজে সারিতে বেরিয়েছে। মিনিট 8 মধ্যে তিস্তার পাড়ে পৌঁছে ওর চক্ষু স্থির। তিস্তা এখন সমুদ্রের মতো হয়ে গিয়েছে, শুধু জল আর জল। খেয়া পারবার তো বন্ধ হয়ে গেছে। কাছারির ঘাট থেকে দোকানদাররা জিনিসপত্র সরাতে আরম্ভ করেছে। পুলিশের লোক চোঙা নিয়ে ঘোষণা করছে যে কোনো মুহূর্তে বন্যা আসতে পারে। সবাই যেন সতর্ক থাকে। একটা নদীর চেহারা এমন হিংস্র হতে পারে না দেখলে কল্পনা করতে পারতো না দীপা। সে বলল, ভাগ্যিস তোরা সকাল সকাল পার হয়ে এসছিস। বিশু ততক্ষণে একটা বুড়ো মতো লোকের সঙ্গে কথা বলতে চলে গিয়েছিল। ফিরে এসে বলল, তাড়াতাড়ি পা চালা। কখন জানতে চাইল কেন? জল বাড়লে ট্রেন বন্ধ হয়ে যেতে পারে। মঙ্গলঘাটের ওদিকে অলরেডি লাইনের উপর জল উঠে গেছে। খুব পড়ে যাব তাহলে। কিন্তু এখন তো কোনো ট্রেন নেই। আমরা বাসে যাব। বাসে শিলিগুড়ি, ওখান থেকে নর্থ বেঙ্গল এক্সপ্রেস ধরবো। ঘাটের সামনে দাঁড়িয়ে থাকা দুটো রিক্সা ধরতেই বৃষ্টি নামলে ইলশেগুড়ি। সামনে রিক্সায় দীপা বসেছিল একা। হোস্টেল থেকে সুটকেস নিয়ে ওরা কদমতল মোড় থেকে বাসে উঠবে। প্রায় সমবয়সী ওই দুটো ছেলের যে স্বাধীনতা এদেশে আছে তার সেটা নেই। রাস্তা খারাপ হবে এই আশঙ্কায় ওরা স্বচ্ছন্দে পথ বদল করে ফেলতে পারলো আগাম। হয়তো তাতে নিশ্চিন্ত দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায়। মেয়েদের সেই স্বাধীনতা না থাকায় জেনে শুনে নিশ্চিত আত্মহত্যার দিকে এগোতে হয়। একা রিক্সায় ত্রিপল ঘেরা সিটে বসে হঠাৎ খুব বিষণ্ণ বোধ করছিল দীপা। ওরা চলে যাবে। মিলিটারিতে গিয়ে ওরা কি এমন সহজ থাকবে? বরেন বসুর লেখা রং রুট পড়ছে সে। হোস্টেল থেকে সুটকেস নিয়ে কদমতলার মোড়ে বাস স্ট্যান্ডে পৌঁছে দেখা গেল খবরে এখানে পৌঁছেছে। সন্ধ্যাবেলায় লোকাল ট্রেন ধরে শিলিগুড়িতে পৌঁছে যারা নর্থ বেঙ্গল এক্সপ্রেসে উঠে কলকাতায় যাবে বলে ঠিক করেছিল তাদের কিছু চলে এসছে এখনই বাস স্ট্যান্ডে। বৃষ্টি পড়ছিল। বিশু আর খোকন এর মধ্যে ভিজে একসা। ছাতি মাথায় নিয়ে দাঁড়িয়েছিল দীপা। দুটো বাস একসঙ্গে শিলিগুড়িতে যাচ্ছে। সুযোগ পেয়ে ট্যাক্সিওয়ালারা দর হাঁকিচ্ছে। চিৎকার চেঁচামেচিতে কান পাতা যাচ্ছে না। প্রায় মারপিট করেই ড্রাইভারের কেবিনে ওরা দুটো জায়গা করে নিয়ে জানালা দিয়ে মুখ বের করলেও ওরা কি বললো দীপা শুনতে পাচ্ছিল না। কাদা মাছে ও একটু এগিয়ে গেল। খোকন চিৎকার করলো, কখনো ভুলে যাবি না তো? দীপা মাথা নাড়ালো। আর সঙ্গে সঙ্গে বিশু থমকে উঠল। এই খবরদার, এখন তুই কাঁদবি না। হাসতে গিয়ে দীপা আবিষ্কার করলো ঝড়ের মতো সমস্ত শরীর কাঁপিয়ে কান্না উঠে আসছে গলায়।
সে ঠোঁট কামড়ালো। সে ওদের দিকে তাকাতে পারছিল না এবং তখনই বাসটা চলতে শুরু করলো। ওরা ওরা কিছু চেঁচিয়ে বলল, কিন্তু দীপা মুখ তুলে তাকালো না। বাস যখন শিল্প সমিতি পাড়ার দিকে বাঁক নিয়েছে তখনও মুখ ঘোরালো না। কোনো মতে নিজেকে সামলে ছাতি মাথায় সে হোস্টেলে ফিরতে লাগলো। আর তখনই চেঁচামেচি শুরু হলো। রাস্তায় সামান্য লোকজনও দৌড়ে পালাচ্ছে। দুপাশের বাড়িগুলো ব্যস্ততা শুরু হয়ে গেছে। দীপা প্রথমে কারণটা বুঝতে পারছিল না। এই সময় একজন চিৎকার করে উঠল, তাড়াতাড়ি বাড়ি যান, বন্যা আসছে। শহরের মাঝখানে বন্যা? হঠাৎ নজরে পড়লো দুপাশের ড্রেন দুটো খোলা জলে ভর্তি হয়ে গিয়েছে। এই জল তিস্তার। দীপা দৌড়াতে লাগলো। পাহাড়ি পাড়ার মোড় থেকে ওদের হোস্টেলে আসতে একদম ভিজে গেল সে। হোস্টেলের গেটের কাছে ড্রেন উপচে জল জেগেছে। পার হতে গিয়ে পায়ে নোংরা লাগলো। দারোয়ান গেট বন্ধ করতে আসছিল। ওকে দেখে থমকে গিয়ে বলল, জলদি আইয়ে দিদি। বাথরুম থেকে শুকনো কাপড় পরে চুল মুছতে মুছতে ঘরে ঢুকে দেখলো জানালায় বেশ ভিড়। নিতা বলল, তোমার সাহস খুব, এই ওয়েদারে বেরিয়েছিলে? দীপা জবাব না দিয়ে চুল আঁচড়ালো। যাদের ঘর রাস্তার দিকে নয় তারা এখানে ভিড় করছে। এখন বিকেল, অথচ মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। সে আলো জ্বালালো, তারপর জানালার দিকে এগিয়ে গেল। রাস্তায় যেটুকু নজর এলো তাতেই তার চক্ষু স্থির। জলের স্রোত বইছে এখন। সে যদি 5 মিনিট দেরি করতো তাহলে ওই স্রোতের মধ্যে পড়তে হতো তাকে। খুব কপাল জোর তাই বিশুরা শহর ছেড়ে বেরিয়ে যেতে পেরেছে। কিন্তু পথে যদি তিস্তার জল চলে আসে? না, তিস্তা থেকে বাসটা দূরে সরে সরে যাবে। আর তখনই নিতা বলে উঠল, উফ, কি দৃশ্য, যেন ভেনিসে আছি আমরা। সন্ধ্যে 6:30 জলপাইগুড়ি শহর নিম্নদ্বীপ হলো। পাওয়ার হাউসের ভেতরে জল ঢুকে গিয়েছে। শহরের কোথাও আর বিদ্যুৎ নেই। খানিক আগে বৃষ্টির তেজ বেড়েছে। মুষলধারে শুরু হয়ে গিয়েছে এখন। জানালা বন্ধ করতে হয়েছে অনেকক্ষণ। মাঝে মাঝে বাজ পড়ছে আশেপাশে। বর্দি এসে ঘরে ঘরে বলে গিয়েছে 9টার মধ্যে শুয়ে পড়তে। একতলার মেয়েদের দোতলা তুলে দেওয়া হয়েছে। দীপাদের ঘরেও দুজন এসছে। তারা মাটিতে বিছানা করে শোবে। রাত্রে খাবার ইতিমধ্যে খাওয়া হয়ে গিয়েছে সবার। বর্দি বললেন, তিস্তার জল নাকি করলা দিয়ে ঢুকে শহরে আসছে। হাকিমপাড়া ইতিমধ্যে জলের তলায়, কারণ তার দুদিকে দুটো নদী। রাত বাড়ছে, সেই সঙ্গে চিৎকার। সমস্ত জলপাইগুড়ির মানুষ আর্তনাদ করছে যেন। যাদের বাড়ি একতলা তারা দোতলার আশ্রয় নেওয়ার চেষ্টা করছে জল ভেঙে। কেউ কেউ এই হোস্টেলের গেটে এসেছিল আশ্রয়ের জন্য, কিন্তু গেট তালা বন্ধ থাকায় তারা ঢুকতে পারেনি। উৎসাহীরা খবর আনলো জল ঢুকে গিয়েছে নিচের গেস্ট কমে একতলার ঘরগুলোতে। জল্পনা হচ্ছিল জল যদি আরও বাড়ে, যদি দোতলায় উঠে আসে, তাহলে এই বৃষ্টিতেও ছাদে যেতে হবে। মানুষ যে প্রকৃতির কাছে কত অসহায় তাই নিয়ে কথাবার্তা হচ্ছিল। দীপা চুপচাপ বসেছিল চেয়ারে। খোকনরা কি ঠিক সময়ে শিলিগুড়িতে পৌঁছে যেতে পেরেছে? মাঝ রাস্তায় যদি ওদের বাস আটকে যায় আর সেই ফাঁকা জায়গায় যদি জল বাড়তে থাকে, 2 হাতে মুখ ঢেকে ফুঁপিয়ে উঠল সে। নিতারা গল্প করছিল। কি হলো? এই দীপা, কি হয়েছে? দীপা কান্না থামালো, মাথা নেড়ে বলল, কিছু না। নিতা এক মুহূর্ত তাকিয়ে থেকে বলল, অদ্ভুত। জল নামলো পরদিন বিকালে, কিন্তু শহরময় রেখে গেল পুরো পলিমাটি মোড়া, কিছু বাছুর, ছাগল, কিছু মৃত মানুষ আর অর্ধমৃত মানুষের ভিড়। পরের দিন বিকেল থেকে হোস্টেলে খাবারের টান। রাত্রে শুধু খিচুড়ি। বর্দি বলে দিলেন যে যার বাড়িতে চলে যাক, কিন্তু যাওয়ার পথটাই তো বন্ধ। শহর থেকে জল নামলেও ফেরিঘাট বিধ্বস্ত হয়ে গিয়েছে। ডুয়ার্সের দিকে ব্রিজ ভেঙেছে কয়েকটা। হোস্টেলের কিছু ভাগ মেয়েই এসছে চা বাগানগুলো থেকে। তাদের ফিরে যাওয়া সহজ পথ বন্ধ। যেতে হলে 8 মাইল হেঁটে শিলিগুড়ির রাস্তায় যে সাঁকোটা ভেঙেছে সেখান থেকে বাস ধরতে হয় শিলিগুড়ির, তারপর সেবক হয়ে ডুয়ার্সে। মেয়েদের মধ্যে কান্নাকাটি পড়ে গেল। জলপাইগুড়ি শহরের জন্য প্রথম ত্রাণ সামগ্রী এলো শিলিগুড়ি থেকে। সেটার চাহিদার তুলনায় খুব অল্প। রাজনৈতিক দলগুলো উদ্ধারের কাজে নেমে পড়েছে। দীপারা ঠিক করলো হোস্টেলেই থাকবে। দুবেলায় শুধু খিচুড়ি খাবে। শুধু এখান থেকে যাবে না। বর্দির সঙ্গে মেয়েদের হয়ে কথা বলতে গিয়ে ঝগড়া হয়ে গেল তার। ভদ্রমহিলার যুক্তি ছিল, শহরে যখন কোনো বাজার নেই তখন চাল ডালই বা আসবে কোথাকে। দীপা বলল, আপনি যদি থাকতে পারেন তাহলে আমরাও পারবো। শহরে অন্য মানুষ তো পালিয়ে যাচ্ছে না।
কিন্তু থাকবো বলে থাকার সমস্যার সমাধান সহজে হচ্ছে না। যেসব দোকানে জিনিসপত্রের স্টক ছিল, যারা বাঁচতে পেরেছিল তারা দাম বাড়িয়ে দিয়েছে দ্বিগুণ। শহরে মানুষ তাই কিনছে। এই সময় হোস্টেলে একটি মেয়ে, যার নাম গোপা, খুব সাধারণ চেহারার শান্ত মেয়ে, জানালো তার দাদা শ্বশুর থাকেন জেলা স্কুলের পেছনে। ভদ্রলোকের চাল ডালের ব্যবসা আছে। গোপাকে নিয়ে তৎক্ষণাৎ দীপারা বেরিয়ে পড়ল। করলার জল নামেনি। দিনবাজার হয়ে কাদা না মারিয়ে ওরা কোনো মতে সেনপাড়া দিয়ে সেই ভদ্রলোকের দোতলা বাড়িতে যখন পৌঁছাতে পারলো, তখন কাউকেই ঠিকঠাক বোঝা যাচ্ছে না। জল পলি লেগে শাড়ির রং পাল্টে গিয়েছে। ভদ্রলোক মেয়ের ননদকে এতগুলো মেয়ের সঙ্গে দেখে আঁতকে উঠলেন। প্রথমে কুশল সংবাদ দিয়ে বললেন, বুঝতে পারছি, তোমরা বরং এক কাজ করো, দুবেলা এখান থেকে খিচুড়ি যাবে তোমাদের হোস্টেলে। যতদিন সব নর্মালি না হয় ততদিন এই ব্যবস্থাটা চলুক। তা ন্যায্য দাম তা দিয়ে দিও, যা ন্যায্য দাম তা দিয়ে দিও। খিচুড়ি আবার কোনো দাম ঠিক করা যায়? দীপা জিজ্ঞাসা করলো। দেখো মা, লোকে সন্দেহ করছে আমার কাছে চাল ডাল লুকোনো আছে। আমি বলেছি নেই। হাওয়া না বুঝে মুখ থেকে সত্যি কথা বলতে রাজি নয়। এখন যদি তোমাদের জন্য চাল ডাল বের করি, তাহলে এ বাড়ি লুট হয়ে যেতে পারে। আমার ক্ষতি হোক তা নিশ্চয় তোমরা চাও না। সেটা তো খিচুড়ি গেলেও বুঝতে পারবে না। বলবো রিলিফ পাঠাচ্ছি, এতে আমার সুনাম বাড়বে। কতজন? দীপা সংখ্যাটা বলল। ভদ্রলোক বললেন, আজ রাত্রে তোমাদের হোস্টেলের ঠাকুর যেন রাস্তায় জিনিসপত্র নিয়ে এখানে আসে, রাত 9টার পরে। এই কদিন সে আমার কাছেই থাকবে। রিলিফ নিয়ে দুবেলা আমার জিপ তোমাদের হোস্টেলে যাবে। টাকা পয়সার ব্যাপার নিয়ে আমি তোমাদের সুপারিনটেন্ডেন্টের সঙ্গে কথা বলবো পরে। তবু একটা সুরাহা হলো। হঠাৎ প্রতুলবাবুর কথা মনে এলো দীপার। এই লোকটা রিলিফ দেওয়ার নাম করে সুনাম কিনবে, আবার রোজগারও করবে। রান্না করা খাবারের দাম নিশ্চয়ই বেশি। ঠিক প্রতুলবাবুর চরিত্র। ওরা হাঁটতে হাঁটতে হাকিমপাড়া দিয়ে আসছিল। রাস্তায় একটু পলিমাটি, ডুবে যাওয়া পা তোলাই মুশকিল। আশেপাশে একতলা বাড়িগুলো মুখ থুবড়ে পড়েছে। কান্নাকাটি থামেনি এখনও। হঠাৎ বাড়িটাকে চিনতে পারল সে। কয়েক হাজার বুনা মোষ যেন বাগানটাকে মাটিতে মিশিয়ে দিয়েছে। পলি স্তূপ জমেছে। বাড়িটার একাংশ ধসে গিয়েছে। কিছু মানুষের ভিড় সেখানে। দীপাকে দাঁড়াতে দেখে নিতে জিজ্ঞাসা করলো, এই বাড়ির লোকেদের চেনো তুমি? দীপা জবাব দিতে গিয়ে থেমে গেল। দুজন মানুষ পলি মারিয়ে বেরিয়ে আস্তে আস্তে বলল, 2 দিন ধরে পৌঁছেছে, জল বাড়লে বেরোতে পারেনি। মেয়ে ছেলেটা ঢল হয়ে গিয়েছে। হরদেবদাকে চেনা যাচ্ছে না। পাপের বেতন মৃত্যু, বুঝলে? সঙ্গীরা এগিয়ে যাচ্ছিল। দীপা কোনো মতো তাদেরকে অনুসরণ করলো। আমার এই অডিও বুকটি শোনার জন্য থ্যাংক ইউ সো মাচ।